মাত্র ১৫ লাখ টাকায় আপনি নিউজিল্যান্ডের মতো একটা কান্ট্রিতে কিভাবে মাসাজ করবেন? শুনতে ব্যাপারটা খুবই অস্বাভাবিক মনে হলেও আপনি যদি রাইট স্ট্র্যাটেজি অ্যান্ড রাইট ওয়ে ফলো করেন তাহলে আপনি ১৫ লাখ টাকা কেন? আপনি ১৫ লাখ টাকার কম টাকায়ও নিউজিল্যান্ডের মতো একটা কান্ট্রিতে আপনি হায়ার স্টাডি করতে পারবেন। নিউজিল্যান্ডে পড়াশোনা করতে টোটাল কস্টের মধ্যে সবচেয়ে বড় কস্ট কোনটা জানেন? আজকের এই ভিডিওতে আমি সবকিছু বলব। আপনার ডকুমেন্টেশন, অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি সবকিছু আমি এই ভিডিওতে কভার করব। আপনি যদি ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে নিউজিল্যান্ডে পড়াশোনার ব্যাপারে কোথায় কত টাকা খরচ হতে পারে এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকার কথা না। মোস্ট ইম্পোর্টেন্টলি ভিডিও শেষে আমি কিছু টিপস শেয়ার করব যাতে আপনার ফাইন্যান্সিয়াল প্রিপারেশনটা আপনি প্রপারলি অর্গানাইজ করতে পারেন। স্টাডি ডেস্টিনেশন হিসেবে নিউজিল্যান্ড একটু এক্সপেন্সিভ হলেও আপনি যদি একটু স্মার্টলি বাজেটিং করেন তাহলে আপনার টোটাল কস্ট ১৫ থেকে ২৫% এর মতো কমিয়ে আনতে পারবেন। If you are seeing me for the first time, my name is Enamul Haq. I am an international master's student living in New Zealand. On my channel, I usually make video on students' life and tips and everything about living and studying in New Zealand. Let's jump into our topic today. আমি আজকে টোটাল কস্টটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আপনি নিউজিল্যান্ড না পৃথিবীর যে কোনো দেশে আসার জন্য আপনার ইনিশিয়ালি কিছু কস্ট হয়, সেই কস্টগুলোকে আমি ফিক্সড কস্ট হিসেবে রাখছি। অ্যান্ড ভেরিয়েবল কস্টে আমি একটু পরে আলোচনা করব। ফিক্সড কস্ট গুলো শুরু হয় পাসপোর্ট দিয়ে। আপনি পৃথিবীর যে কোনো দেশে পড়াশোনা করতে যান না কেন, ইনিশিয়ালি আপনার একটা পাসপোর্ট তৈরি করতে হবে। I would recommend আপনি 48 পেজের ১০ বছর মেয়াদি একটা পাসপোর্ট করবেন। সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে অ্যারাউন্ড ৳৬,০০০ মধ্যে। নাম্বার 2 যে কস্টটা সেটা হচ্ছে আপনার IELTS বা হচ্ছে পিটি পরীক্ষা। আপনি পৃথিবীর যে কোনো দেশে স্টুডেন্ট ভিসায় আসতে চান না কেন, আপনার একটা ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট দিতে হতে পারে। সেটা হচ্ছে IELTS অথবা পিটি। আপনি যদি ফুল ফোকাসড অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনি IELTS এর পরিবর্তে পিটি দিতে পারেন। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের যতগুলো ইউনিভার্সিটি আছে সেটা ওয়াইডলি তারা পিটি অ্যাকসেপ্ট করে। আপনার IELTS বা পিটি পরীক্ষার ক্ষেত্রে ইন টোটাল আপনার ২৫ থেকে ৩০,০০০ এর মতো খরচ হতে পারে যদি আপনি সেলফ স্টাডি করেন। আর আপনার যদি মনে হয় না আপনি একটা কোচিং এর প্রিপারেশন নিবেন, ৩ থেকে ৪ মাস কোচিং এ যাবেন, সেক্ষেত্রে আপনার কোচিং এ এক্সট্রা একটা চার্জ এড হতে পারে। অলমোস্ট ১০ থেকে ১৫,০০০ মতো কোচিং এ নিতে পারে। এক্ষেত্রে ইন টোটাল আপনার খরচ হবে প্রায় ৳৪০,০০০ মতো। নাম্বার 3 যে কস্টটা সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। আপনি স্টুডেন্ট ভিসায় যদি নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতে এপ্লাই করেন, আপনাকে সাথে পুলিশ ক্লিয়ারেন্সও সাবমিট করতে হবে। এক্ষেত্রে অ্যারাউন্ড খরচ হতে পারে ১৫০০ থেকে ৩,০০০ এর মধ্যে। ৫ থেকে ৬ মাস আগে পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন ফি ছিল অ্যারাউন্ড ৳৫০০। আমি জানি না কোন খুশিতে তারা অ্যাপ্লিকেশন ফি এখন ৳১৫০০ করে ফেলছে। স্টিল এটা বাংলাদেশ, আপনি ৳১৫০০ আপনার পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না। আপনার অ্যাপ্লিকেশনের পরে ইন পারসন যে এসআই আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাসাইন করবে, তার সাথে যোগাযোগ করতে হবে অ্যান্ড তিনি হয়তো ১৫০০ থেকে ৳২,০০০ মতো চার্জ করতে পারে। অল ইন অ্যারাউন্ড আপনার প্রায় ৳৩,০০০ মতো এই পুলিশ ক্লিয়ারেন্স করতে খরচ হতে পারে। নাম্বার 4 অ্যান্ড সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা হলো ডকুমেন্টেশন। এখানেই সকল স্টুডেন্ট তালগোল পাকিয়ে ফেলে। মোস্ট অফ দ্য ভিসা রিজেকশন দেখা যায় যে ডকুমেন্টেশন প্রিপারেশন ভালো না হওয়ার জন্যই রিজেকশন গুলো আসে। তো আমি ডকুমেন্টেশন পুরো প্রসেসটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। আমি ওভারঅল আজকে কস্টটা বলে দিচ্ছি। ওভারঅল ডকুমেন্টেশন প্রিপারেশন করার ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে বাংলা কিছু ডকুমেন্টেশন থাকে সেটা ইংলিশ করতে হয়, লিগ্যালাইজেশন করতে হয় অথবা অ্যাটাস্টেশন করা লাগতে পারে, নোটারি করতে হইতে পারে, লয়ার ফিস সবকিছু ইনক্লুডেড। আমার মনে হয় ডকুমেন্টেশন আপনি ৩০ থেকে ৳৪০,০০০ মধ্যে আপনার সবকিছু হয়ে যাওয়ার কথা। এডিশনালি কিছু খরচ লাগতে পারে। আপনার যদি ইনিশিয়ালি কিছু এগ্রিমেন্ট বানাইতে হইতে পারে, কিছু ডিস তৈরি করতে লাগতে পারে। এক্ষেত্রে আপনার কিছু টাকা আরো এডিশনালি এড হইতে পারে। আমি একটা সেফ জোন ধরে নিলাম আপনার ডকুমেন্টেশন প্রিপারেশন এর ক্ষেত্রে অল ইন অ্যারাউন্ড প্রায় ৳৪০,০০০ মতো খরচ হতে পারে। অ্যান্ড নাম্বার 4 যে কস্টটা সেটা হচ্ছে মেডিকেল। আপনি যদি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডে এপ্লাই করেন, তাহলে আপনাকে একটা মেডিকেল টেস্ট করতে হবে। মেডিকেল টেস্ট বেসিক্যালি ২ ধরনের হয়। একটা শুধু চেস্ট এক্স-রে আরেকটা হচ্ছে ফুল মেডিকেল। আমার সময় আমি শুধু চেস্ট এক্স-রে করেছিলাম। আর আপনার যদি বাজেটিং এ প্রবলেম না থাকে তাহলে আপনি ফুল মেডিকেল করবেন। চেস্ট এক্স-রে এর ক্ষেত্রে অ্যারাউন্ড খরচ হয় অলমোস্ট ৳৩,০০০ র মধ্যে। আর আপনি যদি ফুল মেডিকেল করেন এক্ষেত্রে আপনার খরচ হয় ৳৮,০০০ থেকে ৳১০,০০০ র মধ্যে। আমি আমার খরচটাই আমি এখানে ইনক্লুড করছি। যেহেতু আমি ৳৩,০০০ আমার মেডিকেল করতে খরচ লেগেছিল। আমি ক্যালকুলেশন এর জন্য আমি ৳৩,০০০ এখানে ধরে নিচ্ছি। নাম্বার 5 যে কস্টটা সেটা হচ্ছে আপনার সিএ ভ্যালুয়েশন বা হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন। আপনি স্টুডেন্ট ভিসায় যদি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতে এপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার একটা সিএ ভ্যালুয়েশন বা অ্যাসেট ভ্যালুয়েশন লাগতে পারে। এটা ডিপেন্ড করে এজেন্সি টু এজেন্সি কারা কোন প্রসেসে এপ্লাই করছে। আমার ক্ষেত্রে সিএ ভ্যালুয়েশন বা অ্যাসেট ভ্যালুয়েশন লাগে নাই। সিএ ভ্যালুয়েশন বা অ্যাসেট ভ্যালুয়েশন এর ক্ষেত্রে অ্যারাউন্ড খরচ হয় ৳২০,০০০ থেকে ৳২৫,০০০ র মধ্যে। যারা সিএ ভ্যালুয়েশন বা অ্যাসেট ভ্যালুয়েশন সম্পর্কে জানেন না, আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি। সিএ ভ্যালুয়েশন বা অ্যাসেট ভ্যালুয়েশন বেসিক্যালি আপনার বাবার বা দাদার ধরেন একটা প্রপার্টি আছে। সেটার প্রেজেন্ট মার্কেট ভ্যালু আপনি জানেন না। রাইট নাও আপনি যদি একটা সিএ অডিট ফার্মে যান, তাদেরকে যদি পুরো ডকুমেন্টেশন গুলো দেখান,
তারা পুরো ডকুমেন্টেশনটা অর্গানাইজ করে একটা এস্টিমেটেড ভ্যালু প্রোভাইড করবে যেটা আপনার সোর্স অফ ফান্ড হিসেবে এই দেশে কাজে লাগবে। তো এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি খরচ অ্যারাউন্ড প্রায় ৳২০,০০০ র মতো হইতে পারে। আপনার যদি প্রপার্টি অনেক বেশি হয় তাহলে খরচ কম্পারেটিভলি বাড়বে। অনেকের মনে হতে পারে যে আপনি ডকুমেন্টস গুলা কোথা থেকে প্রিপেয়ার করবেন। আপনি যে এজেন্সির থ্রুতে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতে এপ্লাই করছেন, তাদের কিছু পার্টিকুলার জায়গা থাকে আপনি সেখান থেকে বানিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি YouTube বা Facebook এ কমেন্ট করেন, আমি কোন জায়গা থেকে ডকুমেন্টস গুলা প্রিপেয়ার করে নিয়েছিলাম, আমি সেখানের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। নাম্বার 7 যে কস্ট সেটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি। এই মুহূর্তে অ্যারাউন্ড নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $৮৫০ এর মতো। বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড ৬৫ থেকে ৳৭০,০০০ মতো আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি লাগতে পারে। নাম্বার 8 যে কস্টটা সেটা হচ্ছে আপনার ফ্লাইট কস্ট। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের ফ্লাইট কস্ট অ্যারাউন্ড ৳১,০০,০০০ থেকে ৳১,২০,০০০ মধ্যে হয়ে থাকে। আপনি যদি পিক সিজনে আসেন যেমন ফেব্রুয়ারি অথবা জুলাই ইনটেকে আসেন, এক্ষেত্রে আপনার ভাড়া পড়তে পারে অ্যারাউন্ড ৳১,০০,০০০ থেকে ৳১,২০,০০০। আর আপনি যদি অফ সিজনে আসেন তাহলে আপনার অ্যারাউন্ড এয়ার ফেয়ার হইতে পারে আপনার ৳৮০,০০০ থেকে ৳৯০,০০০ র মধ্যে। আমি ৳১,০০,০০০ এয়ার ফেয়ার ধরে নিচ্ছি। বাংলাদেশ থেকে পৃথিবীর যেকোনো দেশে আপনি পড়াশোনা করতে যান না কেন, আপনার একটা প্রাইমারিলি ব্যাকআপ মানি নিয়ে যেতে হয়। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে রাইট নাও একটু কম্পারেটিভলি জব ক্রাইসিস আছে। নিউজিল্যান্ডে একটু বেশি আছে। আপনার নিউজিল্যান্ডে দেখা যায় অনেকে ৪ মাস বা ৫ মাস, অনেকের ক্ষেত্রে ৬-৭ মাস লেগে যায় জব ম্যানেজ করতে। আমি বলব যে আপনি সেফ জোনে থাকার জন্য আপনি ৪ থেকে ৫ মাসের একটা ব্যাকআপ মানি নিয়ে আসবেন সাথে। অ্যারাউন্ড নিউজিল্যান্ডে ৪ থেকে ৫ মাস থাকতে গেলে ফ্রম মাই এক্সপেরিয়েন্স ৳৪ থেকে ৳৫,০০,০০০ র মতো খরচ হতে পারে। আপনার এক্ষেত্রে ৳৪,০০,০০০ র মতো আপনি ব্যাকআপ মানি হিসেবে নিয়ে আসবেন। এইগুলো হচ্ছে আমাদের টোটাল ফিক্সড কস্ট। ইন জেনারেল আমি যতগুলো ফিক্সড কস্ট এর কথা বলেছি, স্ক্রিনে হয়তো বাম পাশে অথবা ডান পাশে আপনি দেখে নিতে পারেন টোটাল ক্যালকুলেশনটা। ইনিশিয়ালি আপনি যখন নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্যে প্রিপারেশন নিবেন, এক্ষেত্রে আপনার এই কস্ট গুলো ধারাবাহিকভাবে আপনাকে বেয়ার করতে হবে। ইটস আ গুড নাম্বার অফ মানি।